আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, স্বাগত জানাচ্ছি একুশের রাতে। আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য স্টুডিওতে তিনজন অতিথি উপস্থিত আছেন আজ। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, কিন্তু তার আগে আগামীকাল সকালে যে সমস্ত সংবাদপত্র আপনাদের হাতে যাবে তার কয়েকটির শিরোনাম একটু পড়ে শোনাতে চাই। আমাদের সামনে আছে আমাদের সময়। এটির প্রধান শিরোনাম, জয় আমাদের সুনিশ্চিত, পার্লামেন্ট ভেঙে দেওয়ার আগেই তত্ত্বাবধায়ক পুনর্বহাল করতে হবে খালেদা জিয়া। এটা গতকাল খালেদা জিয়ার একটি জনসভা ছিল নরসিংদীতে, সেটার খবর, এবং সব কাগজে এটি প্রধান শিরোনাম হয়েছে। আমাদের সময় আরেকটি শিরোনাম আছে, এটা একটু উল্লেখ করা দরকার, যে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেছেন সংসদ বহাল রেখে নির্বাচন করা কঠিন। আমরা সুযোগ হলে এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক দিন নইলে বিদায় নিন। দিনকালের প্রধান শিরোনাম, প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না। বেগম খালেদা জিয়া বলেছেন যে তিনি ক্ষমতায় গেলে প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করবেন না। দৈনিক বর্তমানের প্রধান শিরোনাম, অতি কথনে বিতর্কিত ইসি। আর আরেকটি শিরোনাম আছে, অন্তর্বর্তী সরকারের ফর্মুলা আজ বিদেশিদের জানাবে বিএনপি। বণিক বার্তার প্রধান শিরোনাম, প্রতিযোগিতাহীন নিলামে নিষ্প্রভ বিটিআরসি। এটা হলো টেলিকম সেক্টরের 3G লাইসেন্সের নিলাম প্রসঙ্গের রিপোর্ট। মানবকণ্ঠের প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, নরসিংদীর জনসভায় খালেদা জিয়া। অর্থনীতি প্রতিদিনের প্রধান শিরোনাম, অর্থনীতিতে 7 চ্যালেঞ্জ, 12 খাতে অগ্রগতি। এবং নির্বাচন কমিশনার আবু হাফিজের সেই একই অভিমত, সংসদ বহাল রেখে নির্বাচন করা কঠিন। আলোকিত বাংলাদেশের প্রধান শিরোনাম, বৃষ্টিস্নাত জনসভায় খালেদা জিয়া, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেব না। এবং আরেকটি বিশেষ রিপোর্ট আছে, সংসদের শেষ 90 দিন থাকছে অধিবেশনের সুযোগ। অথচ এর আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্রে জানতে পেরেছি যে সংসদ বহাল থাকলেও অধিবেশন হবে না। দর্শক, সাবজেক্ট বিষয় আলোচনা করবার জন্য অনেক বিষয় আছে আমাদের সামনে। আমরা ভেবেছিলাম বা আমরা একটু আলোচনাও করেছিলাম যে গতকাল থেকে যে বিষয়টা খুব বেশি আলোচিত হচ্ছে আমাদের দেশে, সীমান্তের কাঁটাতারে সেই তরুণীর ঝুলন্ত লাশ, ফেলানি হত্যার বিচার প্রসঙ্গ। তা আমরা চেষ্টা করব কিছুটা বিলম্বে হলেও সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে, কারণ আমাদের স্টুডিওতে যে সমস্ত অতিথি উপস্থিত হয়েছেন তারা সবাই এ বিষয়ের সঙ্গে বেশ প্রাসঙ্গিক। তবে আমরা রাজনৈতিক বিষয়ের আলোচনায় যাব, তার আগে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার এবং অবসরপ্রাপ্ত বিচারক জনাব ইকতেদার আহমেদ। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জনাব শাহিদুজ্জামান। আমাদের সঙ্গে আছেন টেলিভিশনের খুবই চেনা মুখ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব শ.ম. রেজাউল করিম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই একটু যে প্রসঙ্গটা আজকের সংবাদপত্রে খুব নেই, বাট বিভিন্ন মন্তব্য প্রতিবেদনে আছে, ভিতরের সম্পাদকীয় উপসম্পাদকীয়তা আছে, যে ফেলানি হত্যাকাণ্ডের বিচার। এই ঘটনাটি ঘটবার পর থেকে বাংলাদেশ এমনকি ভারতেও বেশ আলোচিত ঘটনা। আমরা জানি যে ভারতের বিভিন্ন মানবাধিকার সংগঠন এ বিষয়ে খুবই সোচ্চার ছিল, এবং পশ্চিমবঙ্গের একটি মানবাধিকার সংগঠনের দায়ের করা মামলার ভিত্তিতে এই ব্যাপারে একটা বিচারিক প্রক্রিয়ার আয়োজন করা হয়, এবং সেই তরুণীর বাবা মা কিছুটা আশায় বুক বেঁধে বিচারে অংশ নেবার জন্য বা সাক্ষী দেবার জন্য ভারতে সে আদালতেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদালত থেকে যে রায় বা আদেশ এলো সেটা আমাদের জন্য শুধু হতাশাব্যঞ্জক না বলে এটাকে তো বেশ অপমানজনকও বলা যেতে পারে কিনা, আমরা এই বিষয়ে প্রথমেই জানতে চাইব। আপনি বিচারক ছিলেন, কর্মজীবনে দীর্ঘদিন বিচারকের দায়িত্ব পালন করেছেন, আপনার অবজারভেশন বা আপনার বিশ্লেষণ।
এটাকে আমি যেটা জনাব বলতে চাচ্ছি, ইফতেখার এটা আহমেদ। হচ্ছে হলো যে ফেলানি যে তাকে যে গুলি করে মারা হলো সে কিন্তু নিরস্ত্র ছিল। তো এখন আপনার যে আইন শৃঙ্খলা বাহিনী কখন গুলি করতে পারবে এবং কি অবস্থায় গুলি করতে পারবে, এবং একজন নিরস্ত্র লোককে যদি গুলি করতে হয় তাহলে তার কোথায় গুলি করতে হবে, এগুলো কিন্তু আমাদের এই যে এই বাহিনী আইনেও বলে দেওয়া আছে, আমাদের যে দণ্ডবিধি আছে সেখানেও বলে দেওয়া আছে। তো তাকে যে গুলি করা হয়েছে তার গুলিটা তার শরীরের যে ভাইটাল পার্টে লেগেছে এবং সে কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে। আর সে কিন্তু ইয়ে থেকে আসছিল, সে বোম্বেতে কাজ করতো এবং ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল, এই অবস্থায় তাকে গুলি করে মারা হয়। এবং সকলেরই ধারণা ছিল যে এই ধরনের একটা নিরস্ত্র মেয়েকে, এবং যে হচ্ছিল 18 বছরও তার বয়স হয় নাই, তখন তার বয়স ছিল মাত্র 15 বছর, তাকে আমরা নাবালক বলতে পারি, আমাদের যে এই চিলড্রেন অ্যাক্ট অনুযায়ী সে নাবালক। এই ধরনের একটা মেয়েকে মারলো, তো সকলেরই ধারণা ছিল এবং আমরাও আশ্বস্ত হয়েছিলাম যে যেহেতু বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে হয়তো এটা দণ্ডের মাধ্যমে বা সাজার মাধ্যমে দিয়ে এটার পরিসমাপ্তি ঘটবে। এখন বেকসুর খালাস দেওয়ার কারণে এখন আমাদের যে তারা প্রায় কিন্তু সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে এবং অনেকেরই ধারণা যে এতে করে ভবিষ্যতে এই ধরনের হত্যাকাণ্ডে তারা আরও উৎসাহিত হবে এবং আরও এ ধরনের হত্যাকাণ্ড আরও ঘটবে। এই প্রসঙ্গে আমি আরও একটা কথা বলতে চাই যে আমাদের কিন্তু ভারতের সঙ্গে আমাদের যে সীমান্ত আছে এই সীমান্ত এলাকায় কিন্তু এখন 132টা মাদক পর্যায়ভুক্ত ফেন্সিডিল কারখানা আছে এবং ভারত থেকে বিপুল পরিমাণ মাদক আমাদের বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে আসতেছে। আপনি কিন্তু একটা উদাহরণ দিতে পারবেন না এই যে গত আমাদের এখানে এই যে ফেন্সিডিল নিষিদ্ধ হয়ে যাওয়ার পর থেকে 1982 সালের যে আমাদের যে এই ড্রাগ পলিসিতে তো এখানে ওই যে ফেন্সিডিল তো আমাদের দেশে উৎপাদন হতো কফ সিরাপ হিসাবে, 1982 সালে এটা আমাদের দেশে উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর থেকে কিন্তু তার বর্ডারের চতুর্পাশে 132টা কারখানা হয়েছে এবং সেখানে এই খালি একমাত্র বাংলাদেশে পাচার করার জন্যই এই ফেন্সিডিল সেখানে উৎপাদন হচ্ছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ পর্যন্ত ভারতের সঙ্গে কি এই বিষয়টা কি উত্থাপন করা হয়েছে? তারপর আপনি দেখেন যে কাঁটাতারের বেড়া, যেটা কাঁটাতারের বেড়া কখন হয়? কাঁটাতারের বেড়া হয় দুইটা বৈরী রাষ্ট্রের মধ্যে। এখন আমরা বলছি যে ভারত আমাদের বন্ধু এবং আমাদের জনাব ইফতেখার আহমেদ, আমরা যদি স্পেসিফিক একটা জায়গায় আপনার কাছে ওপিনিয়ন চাই, যে যতদূর শোনা গেছে বা সংবাদ মাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি, তাতে এটা কি কোনো বিচার আদৌ হয়েছে? এটা তো ধরেন এটা একটা স্পেশাল কোর্ট, এটা তো আমাদের যে এই প্রচলিত যে আদালত বা প্রচলিত আইনের অধীনে যে আদালত হয় এটা ওই ধরনের আদালত না, এটা হচ্ছে হলো একটা বাহিনীর আদালত এবং সেখানে হচ্ছে হলো যেটা বলা হয়েছে যে সেখানে যে বিচার হয়েছে এবং যে সিদ্ধান্ত হয়েছে এরপরে এটাকে হচ্ছে হলো এই যে এই মেমোরেন্ডাম অফ এভিডেন্স এবং এই যে তাদের যে এই সিদ্ধান্ত যেটা জাজমেন্ট যেটা এটা তাদের বাহিনী প্রধানের কাছে এটা প্লেস করা হবে। উনি যদি অ্যাপ্রুভ করেন তখন এটা ফর্মালি অ্যানাউন্স করা হবে এই ভার্ডিক্টটা। এটা তো এখনো তো ফর্মালি তো অ্যানাউন্স হয় নাই। তো এটা হচ্ছে হলো যে যেহেতু তাদের যে এটা ইট ইজ এ স্পেশাল কোর্ট এবং এটা হচ্ছে হলো আমাদের যেমন বাংলাদেশে যে সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে বা বিমান বাহিনী আছে, বাহিনীর অভ্যন্তরে যদি কেউ যদি বাহিনীর কোনো সদস্য যদি কোনো অপরাধ করে তখন কিন্তু তাদের এখানে ওই যে ফিল্ড জেনারেল কোর্ট বলা হয়, ওই কোর্টে বিচার হয়। প্রচলিত আইনের বিচারের চেয়ে এই প্রক্রিয়া ভিন্নতর এবং এখানে কিন্তু আপিলের কোনো মানে স্বাভাবিক আদালতে আপিলের কোনো সুযোগ নাই। এটা একমাত্র সেখানে যে এই বিচারটা হয়েছে যে এটা বিরুদ্ধে ওইখান ভারতের রাষ্ট্রপতির কাছে যদি সাজা হতো, ভারতের রাষ্ট্রপতির কাছে এটার সাজা মওকুফ আবেদন করা যেত। যেহেতু খালাস, তাহলে সেই সুযোগটা এখন আর রইল না। ধন্যবাদ আপনার কাছে। আবার আমরা এবার সমর রেজাউলের কাছে, রেজাউল ভাইয়ের কাছে যাই যে এখানে আইনগত বিষয়গুলো তো রয়েছেই, তাদের অভ্যন্তরীণ আইন, বাহিনীর আইন, কিন্তু এই ঘটনা তো বাংলাদেশকে প্রচণ্ডভাবে আবেগের দিক থেকে নাড়া দিয়েছিল এবং আমাদের দেশে ব্যাপক এটা নিয়ে সমালোচনা, প্রতিক্রিয়া হয়েছিল। ভারতের যে স্পেশাল কোর্টের কথা তিনি বললেন, সেখানে বিচারের ক্ষেত্রে এই আবেগটাকে আরো উস্কে দেওয়া হলো না এরকম একটি রায়ের মধ্য দিয়ে? আপনি কি মনে করেন? এখন আমি খুব আমার নিজস্ব অনুভূতি হলো এটা বিচারের নামে একটি প্রহসন হয়েছে। আবারও বলছি, বিচারের নামে একটি প্রহসন হয়েছে। কারণ এই ঘটনার দায় দায়িত্ব যাদের, তারা কোনোভাবেই, আমাদের আইনে একটা কথা আছে, ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস, অনেক ঘটনায় সরাসরি সাক্ষী থাকবে না। আপনি একটি ঘটনাস্থল থেকে দ্রুত বেরিয়ে গেছেন, সেখানে অগ্নিকাণ্ড সংঘটিত হলো, কারো দেখার দরকার নাই যে আপনি আগুন লাগিয়েছেন। সারাউন্ডিং সার্কামস্টেন্স যেটা পারিপার্শ্বিকতা, সেটার দ্বারা প্রতিষ্ঠিত আইন হচ্ছে যে এই দায়ে আপনি অভিযুক্ত হবেন। ফেলানিকে যেখানে মারা হয়েছে, যেভাবে তাকে ছুঁড়ে ফেলা হয়েছে, তার আশপাশে যারা ছিল এবং প্রাইমারি একটি এলিগেশন প্রাইমে ফেসি পাওয়ার কারণেই কিন্তু ট্রাইব্যুনালটা এস্টাবলিশড হয়েছে। ফলে
সার্কামস্ট্যান্সটা ছিল যে ফেলানিকে হত্যা করা হয়েছে, তখন ওখানে কারা ডিউটিতে ছিল সেই ডিউটিটা রেজিস্টার খুঁজলেই পাওয়া যাবে। এতে নতুন করে কোনো আইনের ব্যাখ্যা দরকার নাই, বড় বড় ডিএলআর বিএলডি পড়ার দরকার নাই। ফলে ফেলানির ঘটনায় যেটা ঘটানো হয়েছে সেটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, বিচারের নামে প্রহসন হয়েছে। এইটা হল প্রথম কথা। দ্বিতীয় কথাটা হলো, আমাদের দেশে শুধু না, ভারতের মানবাধিকার সংগঠন এবং শান্তিপ্রিয় মানুষ, তাদের অনেকের প্রতিক্রিয়া ভারতের অনলাইন পত্রিকায় দেখবেন, তারাও ভীষণভাবে হতাশ হয়েছে এই ঘটনায়। কারণ দেশের সঙ্গে দেশের সম্পর্কের অবনতি থাকতে পারে, কিন্তু মানবতা, সভ্যতা এটা বিপন্ন হলে সেটা ভারতের মানুষকে আঘাত আমরা তো করতে জানি পারে, এখন আমাকেও সম্পর্ক করতে যথেষ্ট পারে। উন্নত, সেই জন্য বলছি যে এখন তো সম্পর্ক যথেষ্ট উন্নত এখন আমরা জানি। এই ক্ষেত্রে মনির বিষয়টা হলো এরকম, যেটা একটি স্পেশাল ট্রাইব্যুনাল হয়েছে। এই ট্রাইব্যুনালের যারা অথরিটি আছেন তারা যদি সংকীর্ণতার দৃষ্টিতে দেখে রাখেন যে তাদের ইনোসেন্সটা এস্টাবলিশড করতে হবে, বা বিচারক যদি তার জুডিশিয়াল মাইন্ডকে অ্যাপ্লাই প্রপারলি না করে থাকেন, আমার কাছে মনে হয়েছে টোটাল বিষয়টি আমাদের মানসিকভাবে বিধ্বস্ত করেছে, আর যারা অপরাধী তাদেরকে উৎসাহিত করবে। না, এটা দেখুন যেটা বললেন যে এটা একটা স্পেশাল কোর্ট, আমরা এটা স্পেশাল কোর্ট বা সাধারণ কোর্ট বা কি ধরনের কোর্ট সেটা তো আমাদের জনগণ বিবেচনা নেবে না। জনগণ কি এটাকে ভারত রাষ্ট্রের আচরণ হিসাবে দেখবে না, যে আমাদেরকে কিভাবে ট্রিট করা হচ্ছে, যেখানে সালমান খানের মতো একজন খুব নামকরা অভিনেতাকে বন্যপ্রাণী শিকারের ঘটনায় তাকে দণ্ড দিয়ে দেওয়া হচ্ছে। সে বাংলাদেশের মানুষ কি ভারতের আইন রক্ষাকারী সংস্থা বলুন আর বিচার বিভাগ বলুন, তাদের কাছে কি তার চেয়েও অধম? দেখুন, পিপলস পারসেপশন বলতে যেটা বোঝায়, মানুষের অনুভূতি, যেটা মানুষ স্বাভাবিকভাবে যেতে বোঝায়, তারা কিন্তু ধরে নেবে যে ভারত এই ক্ষেত্রে ন্যায় বিচার করলো না। জি, ধন্যবাদ। আমরা এবার প্রফেসর শাহিদুজ্জামানের কাছে যাব, যে আপনি তো আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক, শিক্ষক। আমাদের গত অন্তত 4.5-5 বছরের অভিজ্ঞতা হলো যে মোটামুটি এই অঞ্চলে সর্বজন বিদিত যে একটা সম্পর্ক উন্নত করবার প্রক্রিয়া চলমান, এবং বলা হয়ে থাকে যে দু দেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট উন্নত হয়েছেও, যদিও সেটা নিয়ে নানা রকম বিতর্ক আছে। এই ঘটনা সেই প্রক্রিয়াকে নতুনভাবে বিবেচনা বা বিশ্লেষণ করবার কোনো সুযোগ করে দিচ্ছে কি? হ্যাঁ, দিচ্ছে। এটা আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে ভারত হচ্ছে একমাত্র দেশ পৃথিবীতে যেখানে, এটা শুনতে একটু অস্বাভাবিক মনে হবে, যে বর্ণ বৈষম্যবাদ একটা প্রাতিষ্ঠানিক বাস্তবতা হিসাবে টিকে আছে। এটা আপনি এভাবে বুঝতে পারেন যে, আমি আপনাকে যদি একটু স্মরণ করিয়ে দিই, দুদিন আগে প্রথম আলোতে কুলদীপ নায়ারের একটা লেখা ছাপা হয়েছে, যেটা শিরোনাম ছিল জাতপাতে বহুদা বিভক্ত ভারত। এক্স্যাক্টলি। দেখেন, সাউথ আফ্রিকাতে কিন্তু বর্ণ বৈষম্যবাদ নেই। আরেকটা আসপেক্ট হচ্ছে, দেখেন আমেরিকাতে স্লেভারি ছিল, তারপরে কালোরা ভোটিং রাইটস পেয়েছে। আমেরিকায় গুণগত পরিবর্তন আনতে পারছে, সেখানে কালোরা এখন বিচার পায়, হ্যাঁ, ভারতে পায় না। ভারতে একটা অর্ধেক পপুলেশনই তারা প্রাতিষ্ঠানিকভাবে নিচে পড়ে আছে। এটা আমি এজন্য মেনশন করছি যে এই কারণে ভারতে যখন বিচার ব্যবস্থায় তারা যখন সামরিক বাহিনীর কাউকে বিচার করবে, ধরেন তারা আমেরিকার মডেলকে ইমিটেট করতে চেষ্টা করে। আমেরিকান মডেলে যদি সামরিক বাহিনীর কোনো সদস্য কোনো মুসলমানের উপরে খুব বাজেভাবে ব্যবহার করে, তারপরেও কিন্তু একটা শাস্তি পায়, পাবলিসাইজড হয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এটা প্রতিফলন করায় যে সামরিক আইনে বিচার কার্যকর করা সম্ভব। ভারতে এই প্র্যাকটিসটা, যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা ওয়েস্টার্ন মডেল থেকে তারা এখন এটা পৃথিবীকে দেখাতে চাচ্ছে, বাংলাদেশকে দেখাতে চাচ্ছে। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে বাংলাদেশ কি সম্পর্কের ক্ষেত্রে এটাকে কিভাবে দেখবে, বাংলাদেশ কিন্তু আশা করে নিয়েছিল যে সামরিক বিচারে পশ্চিমা যে ধাঁচে যেভাবে বিচার হয়, রায় সেভাবে হতে পারে। কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না যে ভারতের যে আভ্যন্তরীণ বাস্তবতা, যে কথাটা প্রথমেই বললাম, সেখানে বর্ণ বৈষম্যবাদ ইট ইজ অ্যালাইভ অ্যান্ড ওয়েল। হ্যাঁ, এবং সামরিক বাহিনীতে বিএসএফ যখন ইন্টারনালি তারা দেখে যে বিচার প্রক্রিয়া কিভাবে কাজ করে, তখন একজন বিএসএফ এর ডিআইজি কিংবা যারা জাজ হিসাবে থাকে সেখানে বিএসএফ অফিসার্স, তারা মূলত চিন্তা করে যে তাদের দৃষ্টিতে জাতীয় স্বার্থ কি। তাদের দৃষ্টিতে জাতীয় স্বার্থ হচ্ছে হ্যাঁ বিচার হবে, ওই যে বাংলায় আমরা বলি না তাল গাছটা আমার, হ্যাঁ, বিচার প্রক্রিয়া তারা দেখাচ্ছে পৃথিবীর কাছে। কিন্তু তখনই আবার তাদের মধ্যে একটা সংকীর্ণ জাতীয়তা বোধ জেগে ওঠে, এবং তাদের ওই যে কালচার, যে রাজনৈতিক সংস্কৃতি ভারতে বিদ্যমান, যে বর্ণ বৈষম্যবাদ থাকবে, যদিও তাত্ত্বিক অর্থে তারা বলে
যে মানুষ সমান, যদিও গান্ধীর ভাষাটা তারা ব্যবহার করে যে হরিজনরা হচ্ছে ঈশ্বরের সন্তান, কিন্তু ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস বৈষম্যবাদের ধারণাটা সজীব থাকার কারণে বিএসএফে তাদের চিন্তাধারা হচ্ছে এই বিএসএফ এর জওয়ান যে গুলি করলো তার ধারণাটা তারা ব্যাখ্যা দেবে যে সে দেশপ্রেম প্রজেক্ট করেছে, যে উপর থেকে অর্ডার আছে যে বাংলাদেশকে বলা হয় গুলি করা হবে না, কিন্তু উপর থেকে যে কালচার বিএসএফ এ চলে আসছে সেটা গুলি করার কালচার, সেটা বন্ধ হয়, সেটা আমরা জানি। কাজেই বিচার ব্যবস্থাতেও সেটা প্রতিফলিত হয়। এখন বিচার ব্যবস্থায় আপনি দেখবেন যে কথাটা আমরা জানি না, যেটা হরিফাইং আরো বেশি আমাদের কাছে হয়তো মানে শকিং হতে পারে, যে হয়তো শুধু অমিয় ঘোষকে মুক্তি দেয়া হয়নি, বিএসএফ এর কালচারে অমিয় ঘোষ মে হ্যাভ বিন treated as a hero. জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো আমরা। জনাব ইকতেদার আহমেদ, আপনি অবসরপ্রাপ্ত বিচারপতি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ছিলেন, কিন্তু আরেকটা পরিচয় আমরা পাই যে আপনি সংবাদপত্রে পর্যবেক্ষক এবং বিশ্লেষক হিসেবে কলাম লেখেন। ফেলানি সহ যে সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে, এটা সবসময় এই যে অঙ্গীকার ভারতের তরফে করা হয় যেটা হবে না বা কমবে, কিন্তু আমরা আসলে বাস্তবে কমতে দেখি না, এই ঘটনাগুলো ঘটেই চলে। অন্যদিকে একটা কাঁটাতারের দীর্ঘ বেড়া আছে আমাদের সঙ্গে, অন্যদিকে ভারতের সঙ্গে যে অন্যান্য দেশগুলো আছে সেই ক্ষেত্রে এ ধরনের আচরণ আমরা খুব একটা দেখি না, যে গুলি করে সীমান্তে হত্যাকাণ্ড ঘটানো। আমাদের রাষ্ট্রের তরফে সরকারগুলো, সেটা শুধু বর্তমান সরকার না, অতীতের সরকার, এখনকার সরকার, এই সরকারগুলো কি এক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা রাখতে পেরেছে বলে আপনি মনে করেন? এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা বলবো বা সরকারের ব্যর্থতা বলবো। আর আমি যেটা বলতে চেয়েছিলাম যে কাঁটাতারের বেড়া কখন হয়, দুইটা বৈরী রাষ্ট্রের মধ্যে কাঁটাতারের বেড়া হয়, যেমন ফিলিস্তিন এবং এই যে ইসরায়েলের মধ্যে কাঁটাতারের বেড়া আছে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কাঁটাতারের বেড়া আছে। তো আমরা বলছি যে ভারত হলো আমাদের সবচেয়ে বদ্ধপ্রতিম রাষ্ট্র। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে, তারা অস্ত্র দিয়ে সাহায্য করেছে এবং শেষ মুহূর্তে একদম স্বাধীনতার শেষ লগ্নে তাদের সৈন্যবাহিনীও যুদ্ধ করেছে। তো এই বন্ধুত্বের নজির তো এটা না যে কাঁটাতারের বেড়া দিয়ে আমাদেরকে আবদ্ধ করে রাখবে। তারপরে আমি আপনাকে যেটা বলতে চেয়েছিলাম যে সেখান থেকে তো এটা তো একদম যে ওপেন সিক্রেট যে কিভাবে সেখানে ফেন্সিডিল আসছে, আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এবং আমি তো এটা বাংলাদেশ সরকার আজ পর্যন্ত আমরা পরে হয়তো এটা রেজাউল ভাইয়ের কাছেও জানতে চাইবো যে ভারত থেকে যে সমস্ত পণ্য আমাদের দেশে আসে, ধরেন ফেন্সিডিল একটা মাদক, আবার গরু আসে, বিভিন্ন রকম চোরা পণ্য আসে, এই সমস্ত চোরা কারবারিরা কখনো গুলিতে নিহত হতে আমরা দেখি না। আমরা দেখি নিরীহ কৃষক কিংবা এই ধরনের ফেলানির মতো তরুণী কিশোরী তারাই মারা যায়। চোরা কারবারি হয়তো দু একজন গরু আনার সময় নিহত হয়েছে, কিন্তু ফেন্সিডিল আনার সময় কেউ নিহত হয়েছে এই ধরনের বোধহয় একটা উদাহরণও আপনি দিতে পারবেন না। তাহলে মাদক আনার সময় দেখা যাচ্ছে যে এই মাদক কি করছে, মাদক তো আমার যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, দেশের ইকোনমিকে ক্রিপল করে দিচ্ছে। এবং এটাকে আমরা একটা আমাদের যে ড্রাগ পলিসি করে এটার উৎপাদন আমাদের দেশে নিষিদ্ধ করলাম। আমাদের দেশে উৎপাদন নিষিদ্ধ হলো, বর্ডারের চারিপাশে 132টা মাদক যে পর্যায়ের ফেন্সিডিল কারখানা রাতারাতি গড়ে উঠলো এবং এখনো কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিপুল পরিমাণ মাদক আসছে। এবং ভারতের পক্ষ থেকে এটাকে যদিও কাঁটাতারের বেড়া হয়েছে, কিন্তু এই কাঁটাতারের বেড়ার তো এই যে মাদক পাচারের ক্ষেত্রে এটা তো প্রতিবন্ধক হিসেবে কাজ করছে না। আপনি যদি ট্রেনে সিলেট যান, আপনি দেখবেন আখাউড়া অতিক্রম করার পরেই আপনি দেখবেন যে কিভাবে মাদক আমাদের এখানে আসতেছে। এটা ধরেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও দেখছে, কিন্তু তারাও এটাকে সহনীয় করে নিয়েছে। এটা তো এখানে হলো যে ওই যে পারমিট সিস্টেম আছে বা অর্থের এটা একটা এই যে বিনিময় আছে আর কি, যে অর্থের বিনিময়ে একটা অর্থ দিয়ে বশীভূত করা হচ্ছে এবং তারা এগুলো নিয়ে আসতেছে এবং একটা দেশের যুব সমাজ নষ্ট হচ্ছে, একটা দেশের অর্থনীতি নষ্ট হচ্ছে। ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো। রেজাউল ভাই, আপনি প্রহসনের কথা বললেন, প্রহসন কি এই প্রথম যে আজ থেকে 40-42 বছর আগে যে চুক্তি করা হয়েছিল আজ অবধি সেটা বাস্তবায়ন হয়নি, সেটা কি প্রহসন না? একটা চুক্তি করব বলে বছরের পর বছর কেটে যাচ্ছে, চুক্তিটা হচ্ছে না, এটা কি প্রহসন না? অনেক শুল্কমুক্ত পণ্য প্রবেশ করবার জন্য তালিকাভুক্ত করে চুক্তি হচ্ছে, কিন্তু সেই পণ্যগুলো তাদের ইন্টারনাল নানা রকম নন ট্যারিফ ব্যারিয়ারের কারণে আসলে যেতে পারছে না, এটা কি প্রহসন না? এই সমস্ত প্রহসনের মধ্যখানে সম্পর্কের উন্নতি অগ্রগতি কিভাবে হবে, আর রাষ্ট্র হিসাবে আমাদের ভূমিকা কি হবে এখানে? দেখুন, আপনি যে বিষয়টা তুলেছেন এটা একটি বড় ক্যানভাসের আলোচনা, যতদূর বলা যায় এটা দীর্ঘ আলোচনার দাবি রাখে। আমাদের দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক অবস্থানটা হলো ভৌগোলিকভাবেও এবং রাষ্ট্রীয়ভাবে আমরা এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারিনি, যার কারণেই যখনই যে সরকার আসে তাদের প্রাথমিক অবস্থায় নির্বাচনের পূর্বে খুব কড়া শব্দ থাকে, স্লোগান থাকে, ভারত বিরোধিতা থাকে। ক্ষমতায় যাওয়ার পরেই তাদের অবস্থাটাকে প্রচলিত যে শব্দটি এসে বলা যেতে পারে নতজানু হয়ে যায়। এই নতজানুতা
যে যত বাইরে কথা বলুন না কেন, ক্ষমতা আসার পর তাকিয়ে থাকেন যে ওনাদের আশীর্বাদ কিভাবে প্রয়োজন। এই বাস্তবতাটা রাজনীতিবিদরা স্বীকার করতে চান না, কিন্তু নাগরিক হিসাবে আমি মনে করি ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করার জন্য আন্তরিক প্রচেষ্টা কিন্তু আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, জাতীয় পার্টি বলুন, তাদের তরফ থেকে যে ছিল না তা নয়, এদেরও অসহায়তা আছে। এবং তবে প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতিকে দৃঢ়তার সঙ্গে ধারণ করে সার্বভৌমত্বের প্রশ্নে আত্মমর্যাদা বোধ নিয়ে খুব শক্ত অবস্থানে যদি রাজনীতিতে যাওয়া হতো, আমার মনে হয় দেশের মানুষও গভর্নমেন্টকে সাপোর্ট করত। সেই সাপোর্টটা আপনি কি মনে করছেন রাজনীতিতে সেই উপাদানগুলো অনুপস্থিত? ডেফিনেটলি রাজনীতির নামে আমি যেটা বলি মনির, আমি কয়েকটা হাউজেও বলেছি, রাজনীতি বলতে আমি বুঝতে চাই নীতির রাজা, যেটা শ্রেষ্ঠ নীতি সেটাকে লালন করা, সেটাকে ধারণ করা, সেটার নাম রাজনীতি। কিন্তু আমরা লক্ষ্য করি রাজার মতো চলাফেরা যদি করতে পারি তাহলে সেটাই হচ্ছে রাজনীতি। রাজার মতো চলাফেরা মানে আমার সঙ্গে 20 জন 10 জন লোক থাকবে, আমার গাড়ি থাকবে, সম্পদ থাকবে, পিস্তল থাকবে, ক্ষমতা থাকবে, এটাই হচ্ছে রাজকীয় স্টাইলে করলে আমি রাজনীতিবিদ। কিন্তু কথা তো তা ছিল না, কথা ছিল নীতির রাজা যেটা, সেটা যিনি লালন করবেন তাকেই বলা হবে রাজনীতি। বাস্তবতা হচ্ছে রাজনীতিতে সেই গুণগত অবস্থাটা মৌলিক অর্থে অনুপস্থিত। ধন্যবাদ। সবার মুখ থেকে হতাশার কথা শুনছি। জনাব শাহিদুজ্জামান, দুদিন আগে আপনাদের একজন সহকর্মী ডক্টর আসিফ নজরুলের একটা লেখা আমরা সংবাদপত্রে পড়েছি, বন্ধুত্ব নাকি দানসত্র ভারতের সঙ্গে সম্পর্কের ইস্যুতে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ঠিক সেভাবে ভারতকে ট্রিট করতে হবে ভারত যেভাবে আমাদের ট্রিট করে। ভারত আমাদের সাথে বাহ্যিক যে ট্রিটমেন্ট, সেটা একটা কূটনীতির ক্ষেত্রে যে কোনো রাষ্ট্রের বেলায় প্রয়োগ করা যেতে পারে, যে তাদের প্রোপাগ্যান্ডা মেশিনারি, তাদের ইমেজ বিল্ডিং মেশিনারি, ভাব মূর্তি, সেটাকে তারা বারবার বলবে বাংলাদেশকে যে আপনারা আমাদের বন্ধু, আপনাদের সব দাবি মেনে নেব, সব কিছু করে দেব। কিন্তু যেখানে ভারত তার আসল যে আচরণ হয় সেটা হচ্ছে দুইটা ইয়ের মধ্যে একটা, সেখানে ক্লিয়ারলি জাতীয় স্বার্থকে যতদূর সম্ভব তারা আদায় করে নেবে। বাংলাদেশকে যত প্রমিস করবে তার প্রমিসের যতটুকু না তারা রাখবে, সেটাকে ব্যবহার করে জাতীয় স্বার্থ আদায়। এটাই কিন্তু ম্যাকিয়াভেলিয়ান কূটনীতি। আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক, চাতুরতা এবং চালাকি, এটা চাতুরতা চালাকি। আনফরচুনেটলি বাস্তবধর্মী পৃথিবীতে নৈতিকতা কিন্তু